এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী মিমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিমি ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এর আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো গুরুত্বপূর্ণ 10টি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের টিপসগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। বাসা ডিপ ক্লিন করার ক্ষেত্রে অবশ্য আপনাকে প্রথমত বাসার চুলগুলো ঝেড়ে নিতে হবে। আমাদের বাসার মধ্যে যে চুলগুলো থাকে, আপনি নিচে যতই পরিষ্কার করেন না কেন, উপরে যদি ঝুলগুলো থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তাহলে 1 নাম্বার টিপস অনুযায়ী আপনাকে সর্বপ্রথম বাসার সমস্ত ঝুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। বাসার চুলগুলো পরিষ্কার করার পর আপনাকে এক ধাপ কাজ শেষ হয়ে গিয়েছে। এরপরে চলে আসবেন সেকেন্ড নাম্বারে, বাসার সমস্ত ফ্যানগুলোকে ক্লিন করতে। কারণ দেখবেন আপনার বাসার ঝুলগুলো পরিষ্কার করার পর আপনার চোখে পড়বে আপনার বাসার ফ্যানগুলাতে এত কালি আর ময়লা হয়ে থাকে। যখন আপনি বাসাটা পুরো নিচে সব কিছু ক্লিন করে ফেলেছেন, কিন্তু উপরে ফ্যানগুলাতে ময়লা বা কালো কালো যে আবরণ থাকে সেগুলা, তখন দেখবেন আপনার বাসাটা একদম পরিষ্কার লাগবে না বা পরিপাটি লাগবে না। কোনো একটা দিকে কিন্তু অপরিষ্কারতার একটা ছাপ থেকে যাবে। তো এরপরে আপনাকে 2 নম্বর টিপস হিসেবে অবশ্যই বাসার সমস্ত ফ্যানগুলোকে পরিষ্কার করে নিতে হবে, যেমনটা আমি করছি। 3 নম্বর টিপসে এখানে আপনি দেখেন আমি একটা কোমর বালিশের কাভার নিয়েছি। এই কাভারটা দিয়ে আমি আমার বাসার সমস্ত ফ্যানগুলো পরিষ্কার করে নেব। একটা কোমর বালিশের কাভার নিয়ে আপনার ফ্যানের প্রত্যেকটা ডানায় কিন্তু ঢুকিয়ে আলতো হাতে আপনি ফ্যানটাকে মুছে নেবেন। তাহলে যত ময়লা আছে সবগুলা কোমর বালিশের ভিতরে ঢুকে যাবে, একটা ময়লাও নিচে পড়বে না। তাহলে বুঝতে পারছেন এই 3 নাম্বার টিপসটা কত উপকারিতা। এইভাবেই আপনি আপনার বাসার সমস্ত ফ্যানগুলোকে ক্লিন করে নিতে পারবেন, যেমন আমি করেছি। আমি আমার বাসায় 3টা ফ্যান একে একে সবগুলো ক্লিন করেছি। 2টা অফ স্ক্রিনে করেছি আর একটা হচ্ছে অন স্ক্রিনে করেছি। দেখেন কতটা ঝকঝকে করছে। আমার বাসার সমস্ত ঝুল ঝাড়া হয়ে গেছে, তারপর হচ্ছে বাসার ফ্যানগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। 3 নাম্বার টিপসে তো দেখালাম, এখন 4 নাম্বার টিপসে চলে এসেছি। 4 নাম্বার টিপসে আপনাকে সবসময় যেকোনো সময়, শীত বলেন বা এর আগে বলেন, বাসাকে ডিপ ক্লিন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্দাগুলো ক্লিন করতে হবে। পর্দাতে এমন এক ধরনের ময়লা থাকে আসলে যা কখনো খালি চোখে দেখা যায় না। আপনি যখন পর্দাগুলোকে ওয়াশ করতে দিবেন তখন যে পানিটা বের হবে তখন ওটার দিকে একটু তাকিয়ে দেখবেন কতটা ময়লা পর্দাতে ছিল। অথচ এভাবে বা খালি চোখে কিন্তু আমরা পর্দার ময়লাগুলো কখনোই দেখি না। তাই আপনাকে 4 নাম্বার টিপসে বা 4 নাম্বারে অবশ্যই বাসার সমস্ত পর্দাগুলো ক্লিন করে নিতে হবে। 4 নাম্বার টিপসটা তো গেল। এরপরে আপনি সমস্ত পর্দাগুলোকে একটু হালকা গরম পানি দিয়ে যে ওয়াশিংটা ব্যবহার করেন বা লিকুইডের যে পাউডারটা ব্যবহার করেন আপনি, ওই পাউডারটা দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন একদম ময়লাগুলো উঠে গিয়েছে। এই তো আমি এখন সমস্ত পর্দাগুলোকে একটু হালকা গরম পানি করে নিয়েছি। সেই সাথে একটু সার্ফ এক্সেল পাউডার ইউজ করি আমি, সেটা দিয়ে দিয়েছি। আর সাথেই আমি একটু শ্যাম্পু দিয়েছিলাম, যদিও এটা স্কিপ হয়ে গিয়েছে ওই অংশটুকু। একটু শ্যাম্পু কেন দিবেন জানেন? কারণ হচ্ছে যে পর্দাগুলো যখন ওয়াশ করার পরে ঝুলবে তখন ভালো একটা গুড স্মেল আপনার পর্দাগুলো থেকে বের হবে। তখন কিন্তু আপনার বাসাতে হাঁটাচলা করতেও কিন্তু খুব ভালো লাগবে। সেই সাথে অনেক ভালো একটা পজিটিভ এনার্জি ছড়াবে আপনার বাসাতে পর্দাগুলা থেকে। তো যাই হোক, একটু শ্যাম্পু সবসময় পর্দা ধোয়ার ক্ষেত্রে ইউজ করবেন। তাহলে দেখবেন আপনার পর্দা থেকে একটা গুড স্মেল ছড়াবে আর সেই সাথে সেই স্মেলটা থেকে আপনি একটু এনার্জিও পাবেন। আচ্ছা যাই হোক, এই তো আমি পর্দাগুলা ভিজিয়ে দিয়েছি। এখন আমি মিনিমাম 1 ঘন্টা ভিজাবো। যেহেতু সবসময় পর্দা ক্লিন করা হয় না, তার কারণে আমি কিন্তু পর্দাগুলোকে লং টাইম ভিজিয়ে রাখবো। এরপরে এক পলকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাসার সমস্ত ঝুলগুলা ঝেড়ে ফ্যানগুলা ক্লিন করে আমি কিন্তু সবগুলো বেডশিট উঠিয়ে নিয়েছি। সেই সাথে বেডশিটের পরে যে একটা খাতা দেওয়া হয় সেটাকে আমি কিন্তু রোদে দিয়ে এসেছি। এই যে দেখেন পুরা বাসাটা কিন্তু আমার এলোমেলো হয়ে গেছে, কারণ আমি
পুরা বাসার ঝুল ঝেড়েছি, সেই সাথে পুরা বাসার যতগুলো 3টা বেড আছে 3টা বেডের কিন্তু বেডশিটগুলো উঠিয়ে নিয়েছি, সেই সাথে বেডের নিচে বেডশিটের নিচে যে কাঁথাটা থাকে আমি কিন্তু সেটা উঠিয়ে রোদে দিয়েছি। আমি একা পারছি না, না হলে কিন্তু আমি আজকে যে তোষকগুলো থাকি বেডের উপরে সেগুলোও কিন্তু রোদে দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার বাসাটা একদম পরিপাটি বা পারফেক্ট হয়ে যেত, বা বেডগুলোতে ঘুমাতেও ভালো লাগতো একটু রোদে দিতে পারলে। যাই হোক, তবে বালিশগুলো আমি সবগুলো বালিশ কিন্তু ছাদে দিয়ে এসেছি রোদে শুকানোর জন্য। এখন যে রোদটা দেখা যাচ্ছে কিছুদিন পর কিন্তু এই রোদটা একবারেই দেখা যাবে না, তখন সূর্যি মামার গাল কিন্তু এতটা ফুলা করে রাখবে, আমরা কিন্তু একটু রোদ পাবো না। এখন যে রোদটা আছে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। এই যে এখানে 6 নাম্বার টিপসে দেখতে পাচ্ছেন বাসার সমস্ত পাপোশগুলোকে আপনাকে ওয়াশ করে দিতে হবে। উপরের থেকে যত রকমের ময়লা এসেছে সব ময়লা কিন্তু এখানে পাপোশগুলোতে আছে। তাছাড়া আমরা রেগুলার যেহেতু পাপোশগুলো ইউজ করি, অবশ্য পাপোশগুলোকে ক্লিন করা দরকার। যেহেতু পুরো বাসাটাকে শীতের আগে ডিপ ক্লিন করছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এই পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ক্ষেত্রে কিন্তু এই যে পাপোশগুলো পড়ে বা এই পাপোশগুলোকে পরিষ্কার না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, হয়তো অর্ধেকটা ক্লিন হয়েছে আর অর্ধেকটা ক্লিন হয়নি, এরকম একটা ব্যাপার চলে আসবে। যাই হোক, এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত পর্দাগুলোকে অফিস ক্লিনে কিন্তু ছাদে শুকাতে দিয়ে দিয়েছি। যদিও ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেজন্য আসলে সব কিছু শেয়ার করিনি। বলেছিলাম না বালিশগুলো আমি একটু রোদে দিয়েছি, তো পরবর্তীতে বালিশগুলোকে এখন একটু উল্টে পাল্টিয়ে দেব। কারণ হচ্ছে যে কি আজকে এত ভালো রোদ, আর দেখেন ওয়েদারটা কত ভালো, যে একদম নীল আকাশটা নীল, সেই সাথে সবুজের সমারোহ, নীল আকাশ সেই সাথে সবুজ প্রকৃতি, সব কিছু মিলে না সত্যি কেমন ঝলমলে করছে তাই না? দেখেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি না বারবার তাকিয়েছিলাম, আমার ছাদ থেকে এই পাশের ভিউটা অনেক ভালো দেখা যায়, যদিও বাচ্চারা থাকার কারণে ছাদে খুব বেশি আসা হয় না। তাছাড়া বিল্ডিংয়ের কাজ চলার কারণে ছাদেও অনেক ময়লা, যার কারণে ছাদে আসতে ভালো লাগে না। ছাদে আসলে বাচ্চারা গায়ে অনেক ময়লা করে ফেলে, যার কারণে আসলে টোটালি আসা হয়নি। যাই হোক, আজকে যখন এসেছি ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, অনেক ধোয়াধুয়ির কাজ করেছি, একটু শরীরটাও গরম হবে। সেই সাথে এই যে ভিউটা দেখছেন, এই ভিউটা একটু এনজয় করলাম, খুব সুন্দর তাই না? হ্যাঁ, আসলে আমাদের প্রকৃতি এতটাই সুন্দর, আমরা যদি উপলব্ধি করি তাহলে বুঝতে পারি। তো যাই হোক, এই যে চারপাশের যে ভিউটা এটা বারবার দেখছিলাম। ভিডিওর এই পর্যায়ে আসি, প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথেই আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট একটি লাইকে পারে আমাকে পরবর্তীতে আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক অনুপ্রেরণা দিতে। তাই বুঝতেই পারছি সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত মূল্যবান। যাই হোক, এভাবেই ছোট ছোট টিপসগুলো অবলম্বন করে আপনি আপনার সংসারের কাজগুলো করলে কিন্তু শীতের আগে বা যে কোনো সময় বাসাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে নিতে পারবেন। যাই হোক, এই ভিডিওর আরও কিছু অংশ পরবর্তী ভিডিওতে শেয়ার করব, যেহেতু একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করা যায় না, লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমার কাছে কি মনে হয় জানেন তো, লাইফস্টাইল ব্লগগুলোতে খাওয়া দাওয়া রান্না বান্না ছাড়া না একদম কেমন ইতিম ইতিম লাগে। তো যাই হোক, আমি কিন্তু আজকে রান্না বান্নার কোনো অংশ রাখিনি, তবে শেষের দিকে একটু বিকেলে নাস্তার একটু অংশ রেখেছি। আজকে বিকেলে নাস্তা বাচ্চাদের জন্য পরোটা বানাবো। তো পারফেক্ট পরোটা বানানোর জন্য আমি যে সব উপকরণগুলো ইউজ করি ভাবলাম একটু ভিডিওতে শেয়ার করি। এই যে আমি এক একে সকল ছোট উপকরণগুলো দিয়েছি, চিনি, সুজি, লবণ, আমার বাসায় কিন্তু গুঁড়া দুধটা ছিল না, আর হচ্ছে তেল, সবকিছু দিয়ে এখন আসলে কুসুম গরম পানি দিয়ে একে একে আমি যে ডোটা আছে সেটা আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। কারণ একসাথে অনেকগুলো পানি দিতে গেলে তখন দেখা যাবে যে ডোটা হয়তো পাতলা হয়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে, সেটা না করে আসলে একটু একটু যখন গরম পানি অ্যাড করা হবে, কুসুম গরম পানি, তখন কিন্তু একদম পারফেক্ট একটা ডো রেডি হবে। সারা দিন
সারাদিন কিন্তু অনেক কাজ করেছি। তো দুপুরে খাওয়া-দাওয়ার পর যখন একটু রেস্টে যাব, তখন লম্বা একটা টাইম চলে যাবে। যার কারণে আসলে এখন দুপুরবেলায় আমি পরোটার ডোটা করে রাখছি। সেই কারণে আসলে একটু ফুটেজ নেওয়া। কারণ হচ্ছে আমি সারাদিন যেহেতু অনেক কাজ করেছি, সকালের পুরো টাইমটাই আমি কাজ করেছি। যার কারণে আসলে বিকেলে দেখা যাবে কি শরীরে সায় দেবে না। যখন আমি একটু শুবো তখন আসলে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। এরপর আসরের নামাজের পরে একটু টাইম পাবো না বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। যার কারণে আমি এখন দুপুরবেলা নাস্তার ডোটা রেডি করেছি বা পরোটার ডোটা রেডি করেছি। এখন হচ্ছে বিকালের অংশ এই মাঝখানে তো লম্বা একটা গ্যাপ গিয়েছে। এখন চলে এসেছি সে পরোটাগুলোকে বেলে এখন বাচ্চাদেরকে নাস্তাটা খাইয়ে দেব। তো যাই হোক এখন আমি পরোটার ভাজে দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে কিছুটা ময়দা নিয়েছি। আর সেই সাথে সয়াবিন তেল আর হচ্ছে কিছু ময়দা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। যখন পরোটার ভাজে আমি এটা এপ্লাই করব তখন কিন্তু পরোটাটা অনেক ফুলকো, ফুলকো হবে। পরোটা কিন্তু ফুলকো, ফুলকো হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নির্দিষ্ট সবগুলো উপকরণ মেনে যদি পরোটা তৈরি করা হয় তাহলে খেতে যেমন মজা লাগে সেই সাথে ফুলকো হওয়ার কারণে দেখতেও ভালো লাগে। যাই হোক এই যে আমি এখন এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু একে, একে সবগুলো পরোটার লেয়ারে দিয়ে দেব। প্রত্যেকটা পরোটার লেয়ারে এটা এপ্লাই করার পর কিন্তু পরোটাটা ভাজার সময় আরকি এতটা ফুলকো, ফুলকো হবে আসলে দেখতে খুব ভালো লাগে। অবশ্য অন্য কোনো দিন পরোটা ভাজির যে ভিডিওটা সেটা শেয়ার করব। এক ভিডিওতে আসলে অনেক কিছু শেয়ার করা হয় না। ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেলে আমার আপুরা দেখতে চাইবেন না। হয়তো বিরক্ত লাগবে। তো সেজন্য একটু, একটু ফুটেজ রাখার চেষ্টা করি। একসাথে অনেকটা পুরোটা দেওয়ার চেষ্টা করি না। বাদ দিতে চাই না। কারণ হচ্ছে আ ভালো না লাগলে আপুরা হয়তো বের হয়ে যাবেন। এমনিও ইদানিং ভিডিওর ভিউজ একেবারে কমে গেছে। বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। আমার ভিডিও কি না অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে না খারাপ হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন আসলে দিন, দিন ভিউজ কমে যাচ্ছে। আসলে অনেক কষ্ট করে যখন একটা ভিডিও মেক করা হয় তখন যদি দেখা যায় যে ভিউ একবারে নেই তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো এই ইদানিং আমার ভিডিওগুলার একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। তাই আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করব যে সকল প্রিয়, প্রিয় আপুরা আছেন, পরিচিত আপুরা প্লিজ ভালোবেসে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। প্লিজ কেউ টেনে হিঁচড়ে দেখবেন না। কারণ একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয় যারা আমরা YouTube এ ভিডিও মেক করি তারা কিন্তু অবশ্যই জানবো। তাই আমি আসলে আপুদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপুরা আপনারা তো জানবেন একটা ভিডিও মেক করতে কত কষ্ট। তাই প্লিজ কেউ কিন্তু টেনে হিঁচড়ে ভিডিওটি দেখবেন না। আপুদের সাথে কথা বলতে, বলতে এই যে আমি আমার সবগুলা পরোটা কিন্তু একে, একে ভাঁজ করে নিয়েছি বা একে, একে শেপ করে নিয়েছি। যাই হোক কথা বলতে, বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।